সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর দিলেন বিশদ ব্যাখ্যা। বাংলা সিনেমার সবচেয়ে বেশি আলোচিত নাম সালমান শাহ। স্বল্প সময়েই তিনি দর্শকের মন জয় করেছিলেন। তবে অভিনেতার আকস্মিক মৃত্যু আজও যেন রহস্য। অভিনেতার মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ নিয়ে নানান জল্পনা রয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই থেকে প্রশ্ন, হত্যা নাকি আত্মহত্যা? মামলাও রয়েছে চলমান। আর এর মাঝেই শনিবার ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুলেছেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন শাবনূর। সেখানে তিনি সালমান শাহ মৃত্যুর একাধিক আলোচিত বিষয় তুলে ধরেন। পাশাপাশি নায়কের হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের একাধিক পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। পাঠকের জন্য শাবনূরের রিজভীর গালগল্প ও অসত্য বয়ান শিরোনামের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল। সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিল তার নাম রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলায় সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী বিল্টু কে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়ার পর ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল। ওই জবানবন্দিতে সে দাবি করে যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে আরও কয়েকজনের সঙ্গে সে জড়িত ছিল। তখন সে প্রায় ৯ মাস কারাগারে বন্দী ছিল। তার ভাষ্যমতে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কিছুদিন পরই সে যুক্তরাজ্যে দেশান্তরিত হয়। পরবর্তীতে সেখানে অবস্থানকালে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সে আবারও সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। কিন্তু ২০১৯ সালে পিবিআই-এর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে দাবি করে সে এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং সালমান শাহ আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয়, সালমানের মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর অল্প কিছুদিন আগে আরজে নীরব ও দেশের একটি গণমাধ্যমকে দেয়া দুটি পৃথক সাক্ষাৎকারেও সে আবার একই দাবি করে যে সালমান শাহর মৃত্যু হত্যা নয় বরং আত্মহত্যা। শুধু তাই নয়, সে ওই আত্মহত্যার জন্য সালমান শাহর মা নীলা চৌধুরীকে দায়ী করে। পাশাপাশি প্রথমবারের মতো আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ তোলে এবং আমাকেও ওই ঘটনার জন্য বারবার দায়ী করে কথা বলে। প্রশ্ন হল, রিজভীর কোনো বক্তব্যটি সঠিক? একই ব্যক্তি যখন সময়ে সময়ে একই ঘটনার বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেয় তখন তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই গুরুতর প্রশ্ন ওঠে। গত জুলাই যে প্রকাশিত তার দেয়া দুটি সাক্ষাৎকারে সে বিভিন্ন বিষয়ে আরও অনেক অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়েছে। তার বক্তব্যগুলো পর্যালোচনা করলে সবার কাছেই সেগুলো সাংঘর্ষিক, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হবে। অতি সম্প্রতি আরজে নীরবকে দেয়া এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ বলেছে, আমার প্রতি তার ভালোবাসার কথা সে কোনো দিন প্রকাশ করতে পারেনি। তবে মনে মনে নাকি আমাকে এতটাই ভালোবাসত যে আমাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিল এবং এখনও চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রায় একই সময় টিভিকে দেয়া আরেকটি সাক্ষাৎকারে সে আবার দাবি করেছে, আমি নাকি তার এক্স গার্লফ্রেন্ড ছিলাম। শুধু তাই নয়, সে আরও দাবি করেছে যে ২০১৬ সালে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে আমাদের ডিভোর্স হয়েছে। এখন প্রশ্ন হল, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে এবং তার নিজের দাবি অনুযায়ী ওই সময়ের মধ্যে বাংলাদেশেই আসেনি। অন্যদিকে আমি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যাইনি। তাহলে আমার সঙ্গে তার বিয়েটা কোথায় হল? কিভাবে হল? এর প্রমাণই বা কি? আরও মজার বিষয় হল, সে যে সময়ের কথা বলছে তার অনেক আগ থেকেই আমি বিবাহিতা ছিলাম। তার সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাকে আমি কখনো দেখেছি বলেও মনে পড়ে না, আমি তাকে চিনিই না। তার এসব কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু কুস্বপ্নের বাসর গুই হয়েছিল। রিজভী আহমেদ প্রবল বিদ্বেষের সঙ্গে দাবি করেছে যে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতাম এবং তার আত্মহত্যার জন্য আমাকে দায়ী করেছে। অথচ রিজভীর নাম আমি প্রথম শুনেছি সালমান শাহর মৃত্যুর পর, যখন সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনা রাজসাক্ষী হয়েছিল। তাহলে প্রশ্ন হল, সে কিভাবে এবং কোন ভিত্তিতে? আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।